মাননীয় সদস্য ফজলুর রহমান ওয়েট করেন, হোল্ড অন ফর এ সেকেন্ড, একটু অপেক্ষা করুন। আমাদের নেতা করতো 16ই ডিসেম্বরের আগে। মাননীয় সদস্য ফজলুর রহমান অপেক্ষা করুন। আমার শেষ, আমাকে হোল্ড অন ফর 2 মিনিটস। দেখেন ডিস্টার্ব, আমি আর তাদেরকে বল। মাননীয় সদস্যবৃন্দ, এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন, প্রত্যেকেরই এখানে মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন প্লিজ। বসুন মাননীয় সদস্যবৃন্দ বসুন, বসুন বসুন। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপরে আপনি বলেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি আপনারা সবাই, মাননীয় সদস্য ফজলুর রহমান আপনি বসেন, বসুন আপনি বসুন, আপনার সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্যে। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সবাই আপনারা নির্বাচিত সদস্য, এখানে সবাই জনগণের ভোটে নির্বাচিত সদস্য। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। অতীতে জাতীয় সংসদ সম্পর্কে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। প্রথমে নজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন, সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন, আমরা ভাবলাম যে আধা ঘন্টা পরে ফিরে আসবে। ওই বয়কট 2 বছর চলেছে। সুতরাং সামান্য কারণে 370 বিধিতে দলীয় হুইপ নেগলেক্ট করে, উপেক্ষা করেও ব্যক্তিগত মতামত এখন সবাই দিতে পারেন। এখানে প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে। যদি কোনো সদস্য, সরকার দলের সদস্য আর বিরোধী দলের সদস্যের মত এক হবে, এমন তো হতে পারে না। এই জন্যই একটি সরকারি দল, একটি বিরোধী দল এখানে আছে, জনগণই এভাবে নির্ধারিত করে দিয়েছে। যদি সরকার বক্তব্যে আপনাদের আপত্তি থাকে, আপনারা এরপরে তো প্লেন্টি অফ টাইম ইজ দেয়ার, আপনারা তার বিরুদ্ধে তিনি যা বলেছেন সেই যুক্তি খণ্ডন করুন। তিনি ভুল বললে তাকে পাল্টা অভিযোগ করেন তার বিরুদ্ধে, কথা বলার সময় তো সুযোগ আছে। কিন্তু এই যে শিশুরাও লজ্জা পাবে এই ধরনের, যদি বয়স্ক শ্বশ্রুমণ্ডিত ব্যক্তি, বয়স্ক যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন, তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে। আরেকটি জিনিস হলো, সংসদে স্পিকার যখন দাঁড়ায় তখন এটি অবশ্য কর্তব্য সবাই এখানে বসে পড়বেন। যদি আমাকে স্পিকার বানিয়েছেন, আমি এই সংসদের চেয়ারের প্রতি এই সম্মান আপনাদের না থাকে, তাহলে জাতীয় সংসদের প্রতি মানুষের কোনো রেসপেক্ট থাকবে না আগামী দিনে। আপনারা বলতে পারেন ফ্রিডম অফ স্পিচ ইজ দেয়ার, ফজলুর রহমান সাহেব যা বলেছেন এরপরেই আপনাদের একজনকে টাইম দেব, প্রয়োজন হলে টাইম বাড়িয়ে দেব, তার যুক্তি খণ্ডন করুন। তিনি যদি অসংসদীয় কোনো কথা বলে থাকেন, সেটা আমরা পরীক্ষা করে স্পঞ্জ করে দেব, তাকে ডিস্টার্ব করবে না। জনাব সদস্য ফজলুর রহমান, আপনি 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন, তারপর আমি বিরোধী দলের নেতার বক্তব্য শুনবো। আপনি শেষ করেন। 3 মিনিটস ফর ইউ।
সেই থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আলবদর, এবং সেই আলবদর বাহিনী কার ছিল আপনারা জানেন। আমি খুব দুর্ভাগ্য, প্রথম দিন কিন্তু মাননীয় স্পিকার আপনি জানেন এইখানে কোনো বাতি ছিল না, আমি কিছু শুনতে পারি নাই। এই হাউস ব্যাপারে শোক প্রস্তাব হয়েছে, আমি একা হইলেও এটা প্রতিবাদ করতাম। কথাটা খুব ক্লিয়ার। কিন্তু এই সংসদ সম্পর্কে আজকে না হলো কালকে, কালকে না হলো পরশু, না হলে ইতিহাসে ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধ অপরাধের ব্যাপারে আমরা সুপ্রস্তাব নেই। আমার আরেকটা কথা মিলন, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেই পুলিশ 5ই আগস্ট পর্যন্ত একরকম, কিন্তু 5ই আগস্টের পরে, যেমন আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি বীর বিক্রম ছিলেন, 16ই ডিসেম্বরের পরে শত শত রাজাকার আমার কাছে আত্মসমর্পণ করছে। আমি কাউকে হত্যা করি নাই, সবাইকে জেলে পাঠিয়ে দিয়েছি, তার বিচার হোক। আমার কথা হলো 5ই আগস্ট 2024 সনের পরে এই যে এত থানা লুট হয়েছে, এত পুলিশকে হত্যা করা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত এত অস্ত্র গেল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চয়ই আমার নেতা, আমি উনিও শুনছেন, আমি কথাগুলো বলছি। 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেইগুলো তো কোনো আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। যদি 5ই আগস্টের পরে কোনো পুলিশ হত্যা হয়ে থাকে, থানা লুট হয়ে থাকে, অস্ত্র নিয়ে থাকে, সেটার জন্য তদন্ত হওয়া উচিত, দোষীদের বিচার হওয়া উচিত। আর 5ই আগস্টের আগে পুলিশ যা করেছে, তারা রাষ্ট্রীয় বাহিনী, তারা যদি অন্যায় করে থাকে, মরে গেছে, বিচার হোক। কিন্তু আমি মনে করি তারাও এই দেশের নাগরিক, পুলিশেরও মা বাবা আছে, তাদেরও সন্তান আছে, তাদের সন্তানও এতিম হয়েছে। রাষ্ট্র তাদের কাছে গিয়ে বলা উচিত, তোমার সন্তান যেভাবেই নিহত হয়ে থাক, আমরা তোমাদেরকে দেখব। আমার পুলিশের এই আইনটার ব্যাপারে হলো আমার এই কথা। আমি আজকে এই হাউজে দাঁড়িয়ে সর্বশেষ কথাটি বলবো। সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি, দেশকে উনি চালাতে পারবে না আমি জানি। দিনের পর দিন, মাসের পর মাস, যতই বাহিরে বাহিরে চক্রান্ত হোক, ভিতরে কিন্তু যতই ভালো মানুষ দেখাক, যতই এখানে বিএনপির বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করুক, এটা হবে না। কিন্তু আমার নেতা, সংসদ নেতা কিন্তু অনেক 78 জনকে 222 জনের সমান সমান ভাগ দেয়া কমিটি করেছে। আমি আমার নেতাকে বলবো, শেষ করেন মাননীয় সদস্য, শেষ করেন। তার মা কিন্তু একসাথে দুধ খাইছে, কিন্তু সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। মাননীয় বিরোধী দলের নেতা, আপনি কিছু বলবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শ্রদ্ধা রেখেই বলতে চাই, মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সব কিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমার নাগরিক অধিকার উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউ। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমার গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমি অনুরোধ করব, জ্বালানি অভিন ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ মাধ্যমে বড় কিছু অর্জন করা যাবে না। কিছু গোলাবাজি হতে পারে বড় জোর।
আর সাধারণত যুক্তি যখন রেগে গেলেন তো হেরেই গেলেন। আমরা সবাই মিলে হারতে চাই না, আমরা সবাই মিলে জিততে চাই। এই জন্য সবাই যেন মাথাটা একটু ঠান্ডা রেখে যুক্তির সাথে সত্যে অবশ্যই দেশবাসী উজ্জীবিত হবে। এটাকে নিয়ে সবাই মিলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলের নেতা জনাব ফজলুর রহমান। এখন আর তো না বললেও চলে। আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম